সোমবার অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে ট্রাইব্যুনাল তাদের বৈধ বলে স্বীকৃতি দিলে তারা কি এবার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন, জানা যাবে আগামীকাল। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? এসবের উত্তর পেতে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। সর্বোচ্চ আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ। অন্যদিকে এই নিয়ে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা করবে? তো সোনার বাংলা যদি করতে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। যাদের ভোট আছে একটা ভোটও বিজেপিকে দেবেন না। যারা ভুয়া ভোটার তাদের কোনোভাবেই ভোট দেওয়ার অধিকার নেই, এবং যাদের নাম বাদ গিয়েছে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা সঠিক ভোটার, তাদের নাম আসা উচিত। এসআইআরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত 90,83,345 জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইব্যুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তারা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে সোমবার এই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল্ড এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআরের নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ। বিচারাধীন থাকা 60 লক্ষের বেশি ভোটারের মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন 27,16,393 জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোগার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল হেডকোয়ার্টার। রবিবার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে ছিলেন জুডিশিয়াল অফিসার ও নির্বাচন কমিশনের আধিকারিকরাও। যে 19 জন জুডিশিয়াল অফিসার থাকবেন এই 27 লক্ষ মানুষ যাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তাদের নিষ্পত্তি করার জন্য তারাও কিন্তু এসে রেখে গেলেন যে তারা কোন পরিবেশে কোন জায়গায় কাজ করবেন। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছিল এদিন। এইখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। জেলায় জেলায় যেসব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি সহ অনলাইনের আবেদনপত্র সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইব্যুনাল হেডকোয়ার্টারে। এখানেই 19 জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু 3 জন করে এডিএম পদমর্যাদার আধিকারিক তাদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও 200 জন মাইক্রো অবজারভার কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ বাবুর প্রশ্নটা তো এই জায়গায় যে যারা ট্রাইব্যুনালের মাধ্যমে নথি দেখিয়ে ছাড়পত্র পাবেন তারা কি ভোট দিতে পারবেন? ভোটাধিকার কি তারা পাবেন? দেখুন, প্রথমেই বলি যে 27 লক্ষ মানুষ মানে তারা ট্রাইব্যুনালে আসতে পারেন, এবং সেখানে 19টা ট্রাইব্যুনাল, মানে একটা ট্রাইব্যুনাল পিছু অবৈধ বলে যারা অলরেডি চিহ্নিত হয়েছেন, যারা আসতে পারেন ট্রাইব্যুনালে, তাদের সংখ্যা যদি ট্রাইব্যুনাল পিছু হিসাব করা হয় তাহলে 1.5 লক্ষ। তাহলে আমি ধরে নিচ্ছি 1.5 লক্ষ আসবেন না। যদি 50,000ও হয়, আমি 1 লক্ষ বাদ দিচ্ছি, 50,000 75,000 যদি হয়, তা হাতে সময়টা আছে কত? আজকে হচ্ছে 12 তারিখ, আর প্রথম ভোট হবে 10 দিন বাদে। তার মানে 10 দিন বাদে এবং 17 দিন বাদে। এর মধ্যে কি করে হবে? যে কটা এবার তাহলে মানে কিছু লোক তো ধরেই নেওয়া হলো যে তারা বৈধ হতে পারতেন, অথচ তাদের নাম থাকলো না। কারণ বৈধ যে হতে পারতেন সে তো আমরা দেখেইছি, যে কারণ ওই যে কংগ্রেসের যে প্রার্থী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে আসলেন, বোধহয় মোহাম্মদ কিছু নাম তিনি পেলেন, তো তার যে ক্ষেত্রেই তো দেখা গেল প্রথম কেসটা সব ফয়সালা হলো এবং তিনি প্রার্থী পদে আসতে পারলেন। তার কারণ হচ্ছে তার ট্রাইব্যুনাল তাকে ক্লিয়ার করলো।
তো এই এত মানুষ, প্রথম কথা হচ্ছে কি হয়রানি, তারপরে এই এত হয়রানির পরে আসার পরে তাদের তো প্রত্যেকেরই আশা যে তারা ভোট দিতে পারবে এবং গণতন্ত্রে অবাধ ভোট হবে। আপনি ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের কথা বলছেন। মহতাব শেখের কথা বলছি। তো এই মহতাব শেখ তো প্রথম যাকে ক্লিয়ার করা হয়েছে ট্রাইব্যুনালে এবং তিনি প্রার্থী হয়েছেন। তাহলে এই যে গোটা বিষয়টা যেটা হচ্ছে যে এত লোক তারা বাদ, প্রথমেই ধরে নেওয়া হচ্ছে তারা বাদ পড়ে যেতে পারেন এবং তাদের বাঁচানোর কোনো উপায় নেই। সুপ্রিম কোর্ট এটা নিয়ে কি ভাবছেন? মানে এটা তো নিশ্চিতভাবে ভাবা উচিত, কারণ একটা লোকের ভোটও বাদ যাওয়া উচিত নয়। যে মানে উচ্চতর ন্যায়ালয়ের কাছে আমার নিশ্চিতভাবে আবেদন যে একটা লোকের ভোটও যেন বাদ না যায়, তার জন্য কোনো ব্যবস্থা কি নেবেন? মানে এমন তো বলেছিলেন, অনেক মুখ্যমন্ত্রীও বললেন, সিপিএমের বিকাশ ভট্টাচার্য বললেন, অনেকেই তো বললেন যে ভোটটা পিছিয়ে দিলেই বা ক্ষতি কী ছিল, তাও তো হলো না। তাহলে কি ব্যবস্থা নিচ্ছেন যে এই লোকগুলোকে ভোট দেওয়ার জন্যে, যারা এই যে 27 লক্ষ ভোটার, তাদেরকে কি ব্যবস্থা করছেন? আর এর মধ্যে হবে না এটা ধরেই নিতে হবে। সুতরাং কিছু লোক গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছে বা জানাতে চলেছে সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল। তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে। এখন এটা দিয়ে যদি নির্বাচনের ক্ষেত্রে যদি লাভ ক্ষতির হিসাব করা হয়, তাহলে কিন্তু প্রথমেই বলি এটাতে কিন্তু যে ধরে নেওয়া উচিত নয় যে এই যে বারবার করে কথাগুলো বলা হচ্ছে যে বিজেপি লাভবান হচ্ছে ভোট বাদ দিয়ে। আমি তো দেখলাম 67% মানুষ যারা বাদ পড়েছেন, মানে টোটাল 91 লক্ষের, সেটা হচ্ছে হিন্দু, আর বাকি 33% হচ্ছে মুসলমান। এই রকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। সুতরাং এইটা কিন্তু ভাবার কথা নয় যে বিজেপি লাভবান হয়ে যাবে। আসলে পিডিএফটা কারো হাতে নেই, কারা যে কাদের ভোট যে বাদ গেল এবং কত মতুয়া বাদ গেল, কত আদিবাসী বাদ গেল, যেগুলো বিজেপির একটা ভোট ব্যাংক ছিল, এবং অন্যদিকে আবার কত মুসলমান বাদ গেল, এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কোন অংশে, অর্থাৎ 1 থেকে 15,000-এর মধ্যে যে যেখানে বিজেপি জিতেছে বা তৃণমূল জিতেছে, সেইখানে কি বাদ গেল, কারা বাদ গেল, এইগুলো এই মুহূর্তে কোনো পরিষ্কার নয়। অর্থাৎ এখন সার্ভে করা কিন্তু কারা বাদ গেল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বিমলদা আসবো, তবে তার আগে আমি একটু সুমনদার কাছে যাব। সুমনদা, মানে এই 27 লক্ষ ভোটারের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, তাহলে কি সামনে আরো একটা তালিকা আসতে চলেছে? আমি একটু পিছনে ফিরে যাই। এই প্রথম এই প্রক্রিয়া নিয়ে এবং ভারতীয় জনতা পার্টি যে নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে ভোট চুরি করছে, সেটা বিহারের থেকে রাহুল গান্ধী এই আওয়াজটা তুলেছিলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলছেন, কিন্তু সেই সময় তিনি নিশ্চুপ ছিলেন। 1, 2 নম্বর হচ্ছে বারবার রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আমাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, উনি বারবার বলেছিলেন সর্বদলীয় বৈঠক ডাকুন, নির্বাচন কমিশনের সঙ্গে সবাই মিলে আমরা যাই। এই যে এসআইআর প্রক্রিয়া মাত্র 90 দিনের একটা সময়সীমার মধ্যে শেষ করতে হবে, এই যে একটা চিন্তাধারা, এর বিরুদ্ধে আমরা সবাই আওয়াজ তুলি। কারণ এসআইআর প্রক্রিয়াটাকে ফ্ললেস করতে হলে, ত্রুটি মুক্ত করতে হলে অন্তত 1 বছর সময় নিয়ে করা উচিত। এটা আমরা কংগ্রেস দল থেকে বারবার আবেদন জানিয়েছিলাম, কিন্তু তখন ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন সিএএ হতে দেবো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না, তারপরে উনি বললেন এসআইআর হতে দেব না, এবং সবকটাই উনি হতে দিলেন। কারণ এসআইআর প্রকারান্তরে ওনার একটা নির্বাচনী অস্ত্র। কি করলেন উনি সুপ্রিম কোর্টে গেলেন, ওকালতি করলেন, ধর্ণা করলেন এবং সেই মেরুকরণের একটা আবহাওয়া তৈরি করে ফেললেন। কিন্তু এবং তারপরে পরিশেষে কি হলো, এই অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, ট্রাইব্যুনাল ক্রিয়েশন, এই প্রথম ভারতবর্ষে স্বাধীনতার পরে আইন ব্যবস্থার ইন্টারভেনশন একটা সাংবিধানিক প্রক্রিয়াতে কবে হয়েছে? কোনো দিন হয়নি, এই প্রথমবার হয়েছে। এর দায় কিন্তু যেমন নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনের আছে, তেমনি
কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এর থেকে সরিয়ে রাখতে পারে না। আমরা বারবার বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে সবাই মিলে একসাথে কথা বলুন, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়। কাউকে অনুপ্রবেশকারী বললে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, কোনোটাই করা সম্ভব হয়নি। এই ভারতীয় জনতা পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে এসআইআরকে ব্যবহার করে বাংলার 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে রাজনীতি করে গেছেন, যার থেকে আমরা দূরে থাকতে চেয়েছিলাম। গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন, সেখানে 27,07,07,000 একজন বৈধ ভোটারও কেন বাদ যাবে? কেন দুশ্চিন্তায় থাকতে হবে যে ট্রাইব্যুনালে গেলেও আমার নামটা উঠবে কি উঠবে না? এর জন্যে আমরা বারবার প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছিলাম, প্রতিবাদ করার কথা বলেছিলাম, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গাঁটসাট বেঁধে এই এসআইআরকে জীবিত রাখলেন পশ্চিমবঙ্গের মাটিতে। আর আজ আমরা প্যানেলে বসে বিভিন্ন ধরনের টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করছি, আর এখনো এত লোকের নাম বৈধ ভোটারের নাম ওঠেনি। কোন তৃণমূল কোনোভাবে নিজের দায় এড়াতে পারে না। বিজেপি তো ভোট চুরি করবে, সুমন রায়চৌধুরী বলছিলেন যে কংগ্রেসের প্রার্থী, তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনে সংবিধান প্রক্রিয়া আদালতের হস্তক্ষেপ করেনি। কেন? আমরা তো এখানেই দেখেছি, এই পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচনে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হয়েছে এবং তখনও কিন্তু হিংসা রোখা যায়নি। আমি বলছি যে ওই পর্বটা তো আমরা পেরিয়ে এসেছি, এখন যে সামনে যে সমস্যাটা সেইগুলো নিয়ে আমরা সাধারণভাবে আলোচনা করি। আর আমি কংগ্রেসের সেই প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি না এই কারণে যে আমাদের শত্রুকে সেটা আমাদের মানে চিহ্নিত, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছি। আমরা বলছি যে যে কথাটা বারবার একটু বলতে দাও, সেটা হচ্ছে দেখো 60 লক্ষ মানুষ যে নাম বাদ পড়েছে, মানে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে, তারা কিন্তু টেকনিক্যালি তাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে, মানে ম্যাপড অর আনম্যাপড, মানে ম্যাপড নিজেদের নাম নয়, তারা কোনোভাবে নাম ভুলে ফুলে এইসব কারণে, অথবা তাদের কোনো আত্মীয়ের 2002-এর নাম আছে, এই ঘুরপথের নামগুলো আছে, কিন্তু তাদের নাম কিন্তু তারা কিন্তু মানে অবৈধ ভোটার সেইভাবে বলার জায়গায় নেই, যে কারণে সুপ্রিম কোর্ট এটা করেছে। আর দ্বিতীয়ত এই কথাটা কেন আমরা ভুলে যাচ্ছি, যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং যে দাবিগুলো করেছিলেন তার সূত্র ধরেই এই পর্যায়গুলো, এই যে ধরো এই যে ট্রাইব্যুনালের ব্যাপারগুলো কিন্তু এখানে এসেছিল। এবং এটাও আমি বলছি যে শুধু হিন্দু মুসলিম ব্যাপার নয়, হিন্দুদের ওপরেও যে বিজেপি খুব ভালো তাদের প্রতি মানে খুব সহানুভূতিশীল তা কিন্তু না, সেটা আসামে দেখেছি। এনআরসিতে 19 লক্ষ মানুষ বাদ পড়েছিল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। আমি দেখেছি যে এই যে বনগাঁয় যে নাম যে আসে বাদ গেছে, অর্থাৎ এই যে ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেখানে যাদের নাম তালিকায় ছিল তাদের 80% নাম বাদ গেছে, তারা হিন্দু এবং তারা মতুয়া। ফলে এই যে ঘুরপথে যেভাবে বাদ দেওয়ার যে প্রক্রিয়া চলছে, ধরো এই যে পুরো 90 লক্ষ মানুষ, 82,000 মানুষ বাদ গেছে, সেই বাদের 63% কিন্তু হিন্দু। ফলে হিন্দু মুসলিম মোট জায়গা নয়, আসল হচ্ছে যে তারা একটা এমন পরিবেশ তৈরি করতে চাইছে, এমন ভোটার লিস্ট তৈরি করতে চাইছে যে ভোটার লিস্টটা তাদের ক্ষমতায় আসতে সাহায্য করবে। সেই ক্ষমতায় আসার পরে যদি পথে যদি মুসলিমরা বিরোধিতা করে তাহলে মুসলিমরা বাদ, যদি হিন্দুরা বিরোধিতা করে হিন্দুরা বাদ। কোনো বিষয় না, এমন একটা ভোটার তালিকা বিজেপি তৈরি করতে চাইছে যে যার বলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। বিমলদা, আজ অবধি নির্বাচন কমিশন কোথাও ঘোষণা করেনি যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তারা কতজন হিন্দু কতজন মুসলিম। তাহলে এই যে 63, 64, 67, 33 কথাগুলো বলা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, শেষ করি ন্যারেটিভ কথা তৈরি করার চেষ্টা হচ্ছে। তৃণমূল দেখাচ্ছে হিন্দুর প্রেম, আরে তৃণমূল হিন্দু বিরোধী দল, তৃণমূল ক্ষমতায় আবার যদি থাকে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবে, আর পশ্চিম বাংলা থাকবে না। হিন্দুরা ওটা জানে বলেই তৃণমূলকে পরিত্যাগ করেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দাবি কিন্তু বারবার একটা স্পষ্ট, প্রতিটি বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে রাখতে হবে, অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, এটা আমাদের দাবি। নির্বাচন কমিশনকে সেটা করতে হবে। আমি শেষ করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষের অধিকার সবার আগে, ভোটাধিকার সবার আগে। তাহলে সেইটা যদি সুপ্রিম কোর্ট বলে আগে সব কেসের মীমাংসা হবে তারপরে ভোট হবে, হতেই পারে। আগে মানুষের সমস্ত রকম অধিকার সংরক্ষিত হোক,
তারপরে ভোট হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। শেষ করি, সেই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, সেখানে আমি বলার কে? সেই কাজ করবে নির্বাচন কমিশন, সেখানে আমি বলার কে? আমার শুধু একটাই বক্তব্য যে আমরা বারবার বলেছি এসআইআর সঠিকভাবে করতে হবে, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম রাখতে হবে, বিরোধী অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, তারপরে নির্বাচন করার দরকার আছে। এই দায়িত্বটা কেবলমাত্র নির্বাচন কমিশনের, কিন্তু প্রথম থেকে এই তৃণমূল কংগ্রেস যেভাবে গোটা প্রক্রিয়াটাকে বাদ দিয়েছে, যেভাবে বাইরে রয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করেছে, যার ফলে আজকে এই অবস্থা হয়েছে। সেই ক্যালকুলেশন যার ফলে আজকে এই অসহযোগিতা বড় কথা যে সবরই তৃণমূল কংগ্রেস সংস্থা, তারা তো এসআইআর নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছেছে, কিন্তু রাজ্যে বুলডোজারের কথা বললেন কে? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হলেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল সেই বুলডোজারের প্রসঙ্গ। দেখুন। মাফিয়া কো রোঁদনে वाली সরকার চাইয়ে। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় বুলডোজার। অবৈধ নির্মাণ থেকে শুরু করে অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময়ে এ রাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এ রাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ, यहाँ की बहन और बेटियों के साथ, यहाँ के नौजवानों के रोजगार के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए। माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए। রবিবার বাঁকুড়া, সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু জায়গাতেই বহু বিজেপি কর্মী সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। বুলডোজার বাবাকে দেখতে এসেছি, বুলডোজার নিয়ে, বুলডোজার বাবার নাম, তাই বুলডোজার নিয়ে এসেছি আমরা। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? একটা বিজেপির মুখ্যমন্ত্রী এসে বলছেন আইনের তোয়াক্কা নেই, বুলডোজার দিয়ে সোজা করে দেব। যোগী একবার চেষ্টা করুন না বাংলায় এসে, খুব ভালোভাবে ইলেকশনের মহল আছে, ফেরত চলে যাচ্ছেন। আমি বলে দিলাম যোগী ইলেকশন ছাড়া পশ্চিমবঙ্গে আসলে তার মানুষ জবাব চাইবে এই রকম সংবিধান আইন বিরোধী কথা বলার জন্যে। এখন দেখার যোগী আদিত্যনাথের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির চর্চায় সেই বুলডোজার। আমি আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে। রবীন্দ্রনাথ বাবু, যোগী আদিত্যনাথ বলছেন যে উত্তরপ্রদেশের বুলডোজার দিয়ে শুধু রাস্তা তৈরি করা হয় না, মাফিয়াদেরও চিকিৎসা করা হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার বুলডোজারের প্রবেশ? সুপ্রিম কোর্ট নিজেই তো বারণ করে দিয়েছিল যে বুলডোজার দিয়ে এইভাবে ভাঙা যায় না। একটা দেশে আইন আছে, উনি মুখ্যমন্ত্রী, উনি একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন। বুলডোজার জাস্টিস বলেও আখ্যা দিয়েছিল উনি। এটা কি একটা কাম্য ব্যাপার? বুলডোজার দিয়ে আমি মাফিয়াদের শাসন করে দেব? তাহলে দেশে তুলে দেওয়া হোক, কোর্ট সিস্টেমটাকেই তুলে দেওয়া হোক। কোর্ট সিস্টেম তুলে দিয়ে এখানে বিভিন্ন বিজেপির যারা এই ধরনের কথা বলছেন তারা এসে বসে ওই খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, বসিয়ে দিয়ে সমস্ত একদিকে বলবেন জঙ্গল রাজ, মহাজঙ্গল রাজ, আবার একই সঙ্গে বলবেন বুলডোজার দিয়ে আমরা শেষ করে দেবো। এই দুটো একসঙ্গে যায় কি করে? এই দুটো তো একসঙ্গে যায় না। আসল ব্যাপার হচ্ছে এইগুলো দেখিয়ে এটা মানে একটা মানুষের মনে, যারা যে লোকগুলো মানে প্রান্তিক ধরনের মানুষ, তাদের মনে একটা ভয় ধরানোর চেষ্টা।
এই ভয় দেখানোর চেষ্টাটা কিন্তু যেমন তৃণমূলের তরফে গায়েগঞ্জে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ঠিক তেমনি এই ধরনের কথাবার্তা ধরে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আর তেমনি বুলডোজার, এই দুটো দিয়ে দেখুন কিভাবে ভয় দেখানো হচ্ছে। এই যার নাম বাদ গেছে না, আমরা তো নিজেদের নাম আছে বলে আমরা বুঝতে পারছি না, যার নাম বাদ গেছে কি যন্ত্রণা, যে ছেলের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা, আর যার বাপের নাম বাদ গেছে তার ছেলের কি যন্ত্রণা, বা মেয়ের নাম বাদ গেছে তার বাপের কি রবীন্দ্রনাথ যন্ত্রণা। বাবু যা বলছেন যে কি এইটা কিন্তু যন্ত্রণা, আমরা সত্যি বুঝতে আমরা পারবো সেই না। ছবি আমাদের আমরা এখনো বুঝতে মনে পড়ে, পারছি না। কিভাবে লাইনে দাঁড়িয়েছিলেন, নাকে নল নিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল এসআইআর এর নাম তোলার জন্য। বিমল দা, আমি একটা কথা বলি, সেই আলোচনা বহুবার হয়েছে, আমাকে কিন্তু যোগী আদিত্যনাথ সম্পর্কে যে একদম, কথা হ্যাঁ, বলা আপনি হয়েছে প্রসঙ্গেই বলুন। তার উত্তরই দিতে হবে। প্রথম কথা হচ্ছে, উত্তরপ্রদেশ এমন একটা জায়গা ছিল, একসময় আতিক আহমেদ, মুক্তার আনসারি, তারাই শাসন করত। পুলিশ করতো কি, গুন্ডাদের ভয়ে থানায় দরজা বন্ধ করে থরথর করে কাঁপতো। আর এখন কি হয়, গুন্ডারা না গলায় এক একটা প্লাকার্ড ঝুলিয়ে বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। এই পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ চালু হয়েছে, মহা জঙ্গলরাজ চালু হয়েছে, সেগুলোকে দমন করবে ভারতীয় জনতা পার্টি। বুলডোজার একটা প্রতীক মাত্র। কেউ যদি আইনকে চ্যালেঞ্জ করে, কেউ যদি বেআইনি কাজ করে, এখানে এই তৃণমূল সরকার তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, আমরা তাকে অবশ্যই সুমনদা, জেলের ভেতরে সুমনদা। পাঠাবো। দিন আসছে, ওয়েট করুন। আমি একটাই কথা বলবো যে ওই যোগী আদিত্যনাথের যে কথাগুলো বলে গেছেন, ইলেকশন কমিশন চুপ করে বসে আছে কেন? তার তো শাস্তি বিধান করা উচিত, তো রগড়ানি দেবে বলছে। ওই যে এটা বুলডোজারটা নিয়ে এসে, বুলডোজার অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক। ওখানে উত্তরপ্রদেশে ওই যে সুপ্রিম কোর্টের কথা একটু আগে রবীন্দ্রনাথ বাবু বললেন না, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইভাবে ভাঙা যায় না, ঔদ্ধত্যের প্রতীক, বিজেপির ঔদ্ধত্য মস্তানির প্রতীক হচ্ছে বুলডোজার। সেই বুলডোজার নিয়ে যে কথাটা উনি বলছেন, ইলেকশন কমিশনের তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। সুমন রায়চৌধুরীর ওনাকে কাছে তো আসতে হবে। সুমনদা, একবারে রাস্তায় দেখছি বুলডোজার চালিয়ে প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। স্বাভাবিক তো, যারা ধর্ষকদের মালা পরায় তারা বুলডোজার নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদের মাথার ছাদ থেকে তাদের উৎখাত করবে। এটাই তো বিজেপি, এটাই তো আমরা বলতে চেয়েছিলাম। আজকে এবিপি আনন্দর পর্দাতে সেটা দেখা যাচ্ছে। কংগ্রেস মানে মুক্তার আনসারি, কংগ্রেস। আমি মুক্তার আনসারি। না আগে বলেছিলাম, আপনার সময় আমি বলিনি, একবার আমি আপনার সময় বলেন, বলিনি। বলেন। এই বুলডোজার হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতীক, এবং এই যে বুলডোজার কালচার, সেটা কিন্তু একবারও ভাবলে চলবে না যে পশ্চিমবঙ্গে এই কালচার নেই। তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংয়ের লোকেরা হয়তো প্রকাশ্যে এরকম বুলডোজার নিয়ে আসে না, আবার কোমরে নানা ধরনের অস্ত্র নিয়ে আসে, বিরোধীদের উপরে আক্রমণ করে, বিরোধীদের পার্টি অফিস দখল করে, বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেয়। আরে কলকাতার মহানগরে এই নির্বাচনে কলকাতা মহানগরে আমি ফেস করেছি, হোর্ডিং লাগাতে দেব না, প্রচার করা যাবে না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ বাবু, একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা বলছেন যে যারা ক্ষমতায় আসার পর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে আইনি পথে তাদের হিসেব নেওয়া হবে, অন্যদিকে যোগী আদিত্যনাথ তিনি রাজ্যে এসে বলছেন বুলডোজারের কথা। তাহলে দেশে তুলে দেওয়া হোক, কোর্ট সিস্টেমটাকেই তুলে দেওয়া হোক। কোর্ট সিস্টেম তুলে দিয়ে এখানে বিভিন্ন বিজেপির যারা এই ধরনের কথা বলছেন তারা এসে বসে ওই খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়ে সমস্ত, একদিকে বলবেন জঙ্গলরাজ, মহাজঙ্গলরাজ, আবার একই সঙ্গে বলবেন বুলডোজার দিয়ে আমরা শেষ করে দেবো। এই দুটো একসঙ্গে যায় কি করে? এই দুটো তো একসঙ্গে যায় না। আসল ব্যাপার হচ্ছে এইগুলো দেখিয়ে এটা মানে একটা মানুষের মনে, যারা যে লোকগুলো মানে প্রান্তিক ধরনের মানুষ, তাদের মনে একটা ভয় ধরানোর চেষ্টা। এই ভয় ধরানোর চেষ্টাটা কিন্তু যেমন তৃণমূলের তরফে গায়েগঞ্জে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ঠিক তেমনি এই ধরনের কথাবার্তা ধরে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আর তেমনি বুলডোজার, এই দুটো দিয়ে দেখুন কিভাবে ভয় দেখানো হচ্ছে। এই যার নাম বাদ গেছে না, আমরা তো নিজেদের নাম আছে বলে আমরা বুঝতে পারছি না, যার নাম বাদ গেছে কি যন্ত্রণা, যে ছেলের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা, আর যার বাপের নাম বাদ গেছে তার ছেলের কি যন্ত্রণা, বা মেয়ের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা। রবীন্দ্রনাথ বাবু যা বলছেন যে কি যন্ত্রণা, সত্যি আমরা সেই ছবি আমাদের এখনো মনে পড়ে, কিভাবে লাইনে দাঁড়িয়েছিলেন, নাকে নল নিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল এসআইআর এর নাম তোলার জন্য। বিমল দা, আমি একটা কথা বলি,
সেই আলোচনা বহুবার হয়েছে। আমাকে কিন্তু যোগী আদিত্যনাথ সম্পর্কে যে একদম, কথা হ্যাঁ, বলা আপনি হয়েছে প্রসঙ্গেই বলুন। তার উত্তরই দিতে হবে। প্রথম কথা হচ্ছে উত্তরপ্রদেশ এমন একটা জায়গা ছিল, একসময় আতিক আহমেদ, মুক্তার আনসারি তারাই শাসন করত। পুলিশ করতো কি, গুন্ডাদের ভয়ে থানায় দরজা বন্ধ করে থরথর করে কাঁপতো। আর এখন কি হয়, গুন্ডারা না গলায় এক একটা প্লাকার্ড ঝুলিয়ে বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। এই পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ চালু হয়েছে, মহা জঙ্গলরাজ চালু হয়েছে, সেগুলোকে দমন করবে ভারতীয় জনতা পার্টি। বুলডোজার একটা প্রতীক মাত্র। কেউ যদি আইনকে চ্যালেঞ্জ করে, কেউ যদি বেআইনি কাজ করে, এখানে এই তৃণমূল সরকার তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, আমরা তাকে অবশ্যই সুমনদা, জেলের ভেতরে সুমনদা। পাঠাবো। দিন আসছে, ওয়েট করুন। আমি একটাই কথা বলবো যে ওই যোগী আদিত্যনাথের যে কথাগুলো বলে গেছেন, ইলেকশন কমিশন চুপ করে বসে আছে কেন? তার তো শাস্তি বিধান করা উচিত। তো রগড়ানি দেবে বলছে। ওই যে এটা বুলডোজারটা নিয়ে এসে, বুলডোজার অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক। ওখানে উত্তরপ্রদেশে ওই যে সুপ্রিম কোর্টের কথা একটু আগে রবীন্দ্রনাথবাবু বললেন না, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইভাবে ভাঙা যায় না, ঔদ্ধত্যের প্রতীক। বিজেপির ঔদ্ধত্য মস্তানির প্রতীক হচ্ছে বুলডোজার। সেই বুলডোজার নিয়ে যে কথাটা উনি বলছেন, ইলেকশন কমিশনের তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। সুমন রায়চৌধুরীর ওনাকে কাছে তো আসতে হবে। সুমনদা, একবারে রাস্তায় দেখছি বুলডোজার চালিয়ে প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। স্বাভাবিক তো, যারা ধর্ষকদের মালা পরায় তারা বুলডোজার নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদের মাথার ছাদ থেকে তাদের উৎখাত করবে। এটাই তো বিজেপি, এটাই তো আমরা বলতে চেয়েছিলাম। আজকে এবিপি আনন্দর পর্দাতে সেটা দেখা যাচ্ছে। কংগ্রেস মানে মুক্তার আনসারি, কংগ্রেস। আমি আপনার মুক্তার আনসারি। না আগে বলেছি, আপনার সময় আমি করে বলিনি, দিলাম। একবার করেছি। আমি আপনার সময় বলেন, বলিনি। একবার বলেছিলাম, উত্তর দিন। এই বুলডোজার হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতীক, এবং এই যে বুলডোজার কালচার, সেটা কিন্তু একবারও ভাবলে চলবে না যে পশ্চিমবঙ্গে এই কালচার নেই। তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংয়ের লোকেরা হয়তো প্রকাশ্যে এরকম বুলডোজার নিয়ে আসে না, আবার কোমরে নানা ধরনের অস্ত্র নিয়ে আসে, বিরোধীদের উপরে আক্রমণ করে, বিরোধীদের পার্টি অফিস দখল করে, বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেয়। আরে কলকাতার মহানগরে এই নির্বাচন। রবীন্দ্রনাথ বাবু, একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা বলছেন যে যারা ক্ষমতায় আসার পর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে আইনি পথে তাদের হিসেব নেওয়া হবে, অন্যদিকে যোগী আদিত্যনাথ তিনি রাজ্যে এসে বলছেন বুলডোজারের কথা। দুটো দলই আপনি দেখুন, আমি ওই যে একটু আগেই বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশীলিত বক্তব্য রাখেন, মোদিজিও সুশীলিত বক্তব্য রাখেন, অমিত শাহজিও তাই করেন। সুতরাং এই দুটো দলেরই দুটো মুখ আছে। মানে একটা মুখ হচ্ছে খুব সুশীলিত বক্তব্য রাখবে, আর একটা মুখ হচ্ছে ভয় দেখিয়ে মানে তাদেরকে মানে নিজের কেন্দ্রেই ডিপোর্ট করে দেওয়ার চেষ্টা করা হবে। সুতরাং এই যে দুটো জায়গা থেকে মানে একই ধরনের স্ট্র্যাটেজি, একদিকে একটা মুখে খুব সুন্দর ভালো ভালো কথা বলা হবে, কি কি দেওয়া হচ্ছে সেগুলো বলা হবে, আর অন্যদিকে বলবার চেষ্টা করা হবে যে ভয় দেখানো, যে এইটা করা হবে, জঙ্গলরাজকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না, আমরা তার বদলা কি করব, মহাজঙ্গলরাজ তুলতে গিয়ে আমরা ওই দিয়ে বড় বড় বুলডোজার দিয়ে গোটা জায়গাগুলোকে শেষ করে দেব। এগুলো এক ধরনের স্ট্র্যাটেজি দুটো দলই একই সঙ্গে ফলো করছে, তৃণমূলও ফলো করছে, ঠিক তেমনিভাবে বিজেপিও ফলো করছে। দেখুন, প্রতিজ্ঞা হোক, ভরসা হোক, গ্যারান্টি হোক অথবা ইস্তেহার, ভোটার হিসেবে জনগণের চাওয়া তো এটুকুই যে জনগণকে দেওয়া কথা যে দলই ক্ষমতায় আসুক তারা যেন রাখেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।